প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়নের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম ভেক্টর, তার উপরে আমরা একটি ক্লাস গতদিন করেছিলাম। আজকে 2 নম্বর ক্লাস করব। আমরা গতদিন যা শিখেছিলাম তা হচ্ছে অভিক্ষেপ বা উপাংশ কাকে বলে, সেই পর্যন্ত আমরা শিখে রেখেছিলাম। আজকে আমরা এরপর থেকে শিখব, অর্থাৎ আমরা অভিক্ষেপ বা উপাংশের পরবর্তী যা আছে আমরা সেখান থেকে শিখব। আসো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, দেখো আমরা যেখান থেকে শুরু করতে পারি সেটা এই ধরনের একটা ভেক্টর ধরলাম, ভেক্টর এ। এই ভেক্টরকে যে কোনো একটি সংখ্যা দিয়ে আমরা গুণ করব, সাপোজ 5। এতে ভেক্টরটির কি হলো তা আমরা খুঁজে বের করতে চাই। ধরো একটা ভেক্টর এ, এই ভেক্টরটা এই ধরনের এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। একে যখন আমরা 5 দিয়ে গুণ করছি, অর্থাৎ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই কথার অর্থ এর প্রতিটি কম্পোনেন্ট বা প্রতিটা উপাংশ, মানে এক্স অক্ষের দিকে যে উপাংশ আছে তাকে 5 দিয়ে গুণ করা, ওয়াই অক্ষের দিকে যে উপাংশ আছে তাকে 5 দিয়ে গুণ করা, এবং জেড অক্ষের দিকে যে উপাংশ আছে তাকে 5 দিয়ে গুণ করা। তাহলে এটা হয়ে গেল এক্স 5এক্স আই 5ওয়াই জে প্লাস 5জেড কে। এইভাবে গুণ করা এর সমান 5জেড কে। এতে ভেক্টরটির কি অবস্থা দাঁড়ায় তা আমরা একটি গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, আমরা প্রথমে মনে করি এইটি ছিল আমাদের প্রথম অবস্থান। আমি একটু একটা আবার 3D ফিগার আঁকছি। ধরো এইটা ছিল আমাদের প্রথম অবস্থান। আমি লাল কালি দিয়ে অ্যাক্সিস গুলোকে এঁকে নেই। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আমি এইগুলোকে তীর চিহ্ন দিয়ে দিলাম। এখন এক্স অ্যাক্সিস আরো অনেকখানি বেড়ে গেছে। ধরলাম 5 গুণ। আমি এখানে যদি আমরা 5 এ কে 5 দিয়ে গুণ না করি 2 দিয়ে গুণ করতাম, তাহলে এটা কেমন হতো? 2 ইন্টু এক্স আই ওয়াই জে জেড কে, অর্থাৎ 2xi 2yj 2yj এবং 2zk। তখন এটি হতো কেমন? এটি ছিল 1, এটি 2 গুণ বেড়ে যেত, এটি 1, এটি আরো 2 গুণ বেড়ে যেত, এটি 1, এটি আরো 2 গুণ বেড়ে যেত। অর্থাৎ এটা এই ধরনের একটা অবস্থান তৈরি করত, এই ধরনের একটি অবস্থান তৈরি করত, যেগুলোকে যদি আমরা বাড়িয়ে দিতাম তবে এই যে এই দূরত্ব ছিল কেন্দ্র থেকে দূরত্ব, এটাও 2 গুণ বেড়ে যেত। অর্থাৎ একটা ভেক্টরকে যদি আমরা এটার নাম যদি এ দেই, তাহলে এখন সেটা 2a, অর্থাৎ একটি ভেক্টরকে কোনো একটি স্কেলার বা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা এর অর্থ সেই ভেক্টরটির প্রতিটা এলিমেন্টকে 2 দিয়ে গুণ করা, অর্থাৎ সেই ভেক্টরটির দিকের কোনো পরিবর্তন হয় না, সেই ভেক্টরটির কেবলমাত্র দৈর্ঘ্যের বা লেন্থের তা কম বা বেশি হয়। আমরা কি দিয়ে গুণ করছি তার উপর নির্ভর করে যে ভেক্টরটি বড় হবে, একটু বেড়ে যাবে না ছোট হবে, তা নির্ধারিত হয়ে থাকে। এখন দেখো, আমরা এখন শিখব দ্বিতীয় একটি ঘটনা। আমরা ছোট ছোট করে যে বিষয়গুলো আছে সেগুলো একটু আলাপ করে নিয়ে তারপরে কিছু অঙ্ক করব। এখন দেখো, আমরা একটি ভেক্টর সাপোজ লিখি, একটা ভেক্টর এ, যেটা কিনা ধরলাম 2i প্লাস 3j প্লাস 2k। একটা ভেক্টর বি, এটাকে লিখলাম আমরা, ধরলাম 3i মাইনাস জে প্লাস কে। এখন আমি বলছি এ এবং বি ভেক্টরের লব্ধি বলতে কি বোঝায়? এ এবং বি ভেক্টরের লব্ধি বলতে বোঝায়, ধরো আমরা এই ভেক্টরটাকে ধরলাম এ, ধরলাম এই ভেক্টরটাকে ধরলাম বি, তাহলে এইটাকে আমরা একটি সামান্তরিক পূর্ণ করে ফেলি।
একটা সামান্তরিক এঁকে ফেলি। তাহলে এইটা হচ্ছে আমাদের ভেক্টর এ এবং ভেক্টর বি এর লব্ধি। অর্থাৎ ২ টাকে যখন আমরা যোগ করে দেব, তখন আমরা ভেক্টর এ এবং বি এর লব্ধি পেয়ে যাব। লব্ধি ভেক্টর বলতে বোঝায় ভেক্টর এ প্লাস ভেক্টর বি সমান সমান 2i প্লাস 3j প্লাস 2k, এর সাথে আমরা সরাসরি যোগ করে দেব 3i মাইনাস জে প্লাস কে। তখন আমরা কি করব? আগে ব্র্যাকেট তুলে দেই। 3j প্লাস 2k, এখান থেকে লিখছি 3i মাইনাস জে প্লাস কে। i এর সাথে i গুলো গুণ হবে। 3 আর 2 5i, 3 থেকে একটা বাদ গেল, 2j প্লাস 3k। তার মানে দেখো এইখানে a প্লাস বি, অর্থাৎ এই যে নতুন ভেক্টরটি হলো a প্লাস বি, তা হলো a ভেক্টর এবং b ভেক্টরের লব্ধি। দুইটি ভেক্টরের লব্ধিকে আমরা a প্লাস বি আকারে, অর্থাৎ দুইটি ভেক্টরের যোগফল আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা এবার কিছু অঙ্ক করি। ধরো একটি অঙ্ক করি এই ধরনের। তোমরা তোমাদের বাজারে প্রচলিত যে কোনো বই থেকেই তোমরা একটি অঙ্ক গ্রহণ করতে পারো। দেখো এখান থেকে লিখতে পারি আমরা একটা ভেক্টর, সাপোজ একটা নাম্বার দিচ্ছি, যে কোনো নাম্বার, যে কোনো বই থেকেই তোমরা একটি অঙ্ক নিতে পারো। আমি এই যে কোনো একটা বই থেকে নিচ্ছি। মনে করলাম একটি ভেক্টর 2i প্লাস 2j প্লাস কে, আরেকটি ভেক্টর বি যেটা কিনা 2i প্লাস 10j মাইনাস 11k। 2j প্লাস 2j হবে, হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস না, প্লাস 2j হবে। তোমাদের দেখি এখানে অনেকেই কমেন্ট লিখেছো। প্রথমে অনেক কথাবার্তা এসেছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, সাদিয়া, তোমরা সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আরো অনেকেই আছো যারা সালাম দিয়েছো, সবাইকে সালাম। সালাম, আবার ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অনেকেই ক্লাস যেমন ক্লাস মনোযোগ দিয়ে করছো, আমার খুব ভালো লাগছে। বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন মানুষ, এখানে বিভিন্ন ছাত্র তোমরা এসেছো, ভালো লাগছে। ব্যবসায়ী শাখার ছাত্র এসেছো, যদিও এটি সায়েন্সের ক্লাস, তারপরেও তুমি সায়েন্সের ক্লাস উপভোগ করছো, তোমাকে ধন্যবাদ। এরপরে আরো অনেকেই আসছো। এই ক্লাসটি দেখতে পারি কে লিখেছো এটা? আহ, জুনায়েদ আহমেদ, অবশ্যই তুমি দেখতে পারো ক্লাসটি, কেন নয়। ধন্যবাদ। আমরা আবার চলে যাই। দেখো ওরা বলেছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের খুঁজে বের করতে হবে। আমরা এই দুইটার মধ্যবর্তী কোণ খুঁজে বের করতে চাই। এটার জন্য দেখো আমরা প্রথমে যেটা করব, এ ডট বি, এই দুইটা ভেক্টরের ডট গুণনটা আমরা আইডেন্টিফাই করব। সেটা কিভাবে? এ বি কস আলফা, আমরা সেখান থেকে লিখব কস আলফা সমান এ ডট বি, নিচে আমরা এ এবং বি দিয়ে ভাগ করে দেব। সেখান থেকে আমরা আলফা সমান সমান কস ইনভার্স এ ডট বি, নিচে এ এবং বি, এই ফর্মুলাটাকে ব্যবহার করে এই দুইটা ভেক্টরের মাঝখানে কোণটা খুঁজে বের করতে পারবো। আসো আমরা এখান থেকে কোণটা খুঁজে বের করি। প্রথমে আমরা খুঁজে বের করি এ ডট বি সমান সমান কত হয়, সেটা প্রথমে খুঁজে বের করি। এ ডট বি মানে হচ্ছে, আমরা গত ক্লাসে শিখে রেখেছিলাম, তোমরা অনেকে বলেছো যে পদার্থবিজ্ঞানে তোমাদের শেখা এগুলো শেষ হয়ে গেছে। তাহলে তো খুবই ভালো হয়েছে, যাদের শেখা শেষ হয়েছে। দেখো এখান থেকে লিখতে পারি 2i প্লাস 10j মাইনাস 11k। তাহলে এখানে আমরা গুণে শিখেছিলাম যে এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট গুলো, সরি, এক্স এর সাথে এক্স কম্পোনেন্ট, ওয়াই এর সাথে ওয়াই কম্পোনেন্ট এবং জেড সাথে জেড এর উপাংশগুলোরই কেবল গুণ হবে। তাহলে এখান থেকে লিখতে পারি 2 2 f 4, তারপর এখানে আসছে 20, এখানে আসছে -11। তার মানে এখানে লিখতে পারি আমরা 13। এখন আমরা এ ভেক্টরটি খুঁজে বের করতে চাই। এই ভেক্টরটি মানে হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তার মানে 4 যোগ 4 যোগ 1 স্কয়ার রুট আমরা লিখলাম। তাহলে এখানে লিখতে পারি স্কয়ার রুট অফ 9 সমান সমান 3। আমরা আবার এখান থেকে বি ভেক্টরটি খুঁজে বের করতে পারি। দেখো বি ভেক্টরের ভ্যালু 2 স্কয়ার
প্লাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 11 স্কোয়ার। তার মানে লিখতে পারছি 4, 100, 121, তার মানে 225। তার মানে এখান থেকে লিখতে পাচ্ছি 15। এখন আমরা লিখতে পারি, দেখো তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে আমরা জানি এ ডট বি সমান এ বি কজ আলফা। তাহলে এখান থেকে লিখতে পারি কজ আলফা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর নিচে এ বি। সেখান থেকে আমরা লিখতে পারি এ ডট বি মানে কত, আমরা আগেই পেয়েছি। এ ডট বি মানে হচ্ছে 13, আমরা এখানে 13 লিখে দিলাম। এ ডট বি মানে 13 লিখে দিলাম। এ মানে কত, এ এর ভ্যালু হচ্ছে 3। এরপরে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হলো 15। তাহলে আমরা লিখতে পারি 13/45। আমরা সেখান থেকে লিখতে পারি, দেখো cos আলফা সমান 13/45। therefore আলফা সমান cos ইনভার্স 13/45। এইভাবে দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল বা কোণ আমরা খুঁজে পেতে পারি। এখানে লক্ষণীয় বিষয়, ক্যালকুলেটরে এটাকে আর ডিগ্রিতে কনভার্ট করার দরকার নেই। তোমরা এভাবে ইনভার্সে রাখলেই তোমরা এটি করতে পারবে। আচ্ছা, আমরা এখান থেকে একটি এভাবে অ্যাঙ্গেল খুঁজে বের করতে পারি। এখন আমরা অন্য একটি বিষয় শিখব। তোমাদের নিশ্চয়ই এটা তোলা হয়ে গেছে। যারা জানো তারা তো খুব ভালো যে তারা জেনে গেছো, আর যারা এখনো জানো না তোমরা এই অঙ্কটি এখন তুলে নিতে পারো বা দেখে রাখতে পারো। আবার তো ভিডিওটি থেকেও যাচ্ছে, সেখান থেকেও তোমরা পরবর্তীকালে দেখে নিতে পারো। অর্থাৎ দুইটি ভেক্টর যখন দেয়া থাকবে এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেল খুঁজে বের করতে বলবে, তখন আমরা এই ডট গুণফল ব্যবহার করে দুইটি ভেক্টরের মাঝখানের কোণটাকে খুঁজে বের করতে পারি। আমরা এখন আরেকটি অঙ্কে চলে যাই। দেখো, আমি তোমাদের যেটা বলছি বারবার, যে কোনো বাজারে যে কোনো প্রচলিত বই থেকেই তোমরা অঙ্কটি করতে পারো, কোনো সমস্যা নেই। এই কলেজের অঙ্কগুলো এই ধরনের যে আমাদের এখানে থিওরিটা ভালো করে বুঝতে হবে, অঙ্ক যে কোনো জায়গা থেকে করলেই হলো। এখানে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে রেখেছি। ধরলাম তিনটা বিন্দু হচ্ছে, একটা বিন্দু i প্লাস 2j প্লাস 3k, আরেকটা বিন্দু হলো -i - j প্লাস 8k, আরেকটা হলো -4i প্লাস 4j প্লাস 6k। এই তিনটা বিন্দু এখানে দেয়া আছে। তিনটা বিন্দু মানে হচ্ছে তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। বলা হয়েছে এই তিনটা বিন্দু যদি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করেছে। এটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করেছে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, আমরা এর জন্য এর একটা আনুপাতিক ছবি এঁকে নিই। ধরো এইটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা, মনে করলাম এইটা অরিজিন বা মূল বিন্দু এইটা। তাহলে আমরা এগুলো এখান থেকে টেনে নেই। মনে করি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এই তীর চিহ্নগুলো আমরা দিয়ে দিলাম এখান থেকে। আমরা এখান থেকে বলতে পারি, ধরলাম ও থেকে এ এটি একটি ভেক্টর, মানে ও বিন্দু এ বিন্দুর অবস্থান ভেক্টর। শর্ত মতে এখানে যেটা দেয়া আছে সেটা i প্লাস 2j প্লাস 3k এটার সমান। ও থেকে বি এটি আরেকটি অবস্থান ভেক্টর। আমরা এটাকে লিখতে পারি, দেখো i মাইনাস জে প্লাস 8k। আমরা আরেকটি বিন্দুর অবস্থান ভেক্টর এখানে দেয়া আছে ওসি। ওসি মানে হচ্ছে -4i প্লাস 4j প্লাস 6k। এই হচ্ছে আমাদের তিনটি বিন্দু যাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখন আমাদের দেখাতে হবে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। যদিও আমি এখানে একটি বিষমবাহু ত্রিভুজ এঁকেছি, কিন্তু এটি সমবাহু ত্রিভুজ আমাদের প্রমাণ করে দেখাতে হবে, কারণ আমাদের তো জানা নেই যে ত্রিভুজটি সমবাহু নাকি বিষমবাহু। আমরা এইখান থেকে দেখো, এখন প্রথমে যেটা খুঁজে বের করব, প্রথমে আমরা এ বি বাহু খুঁজে বের করতে চাই, তার মানে এ বি ভেক্টরটি খুঁজে বের করতে চাই। আমরা এখানে একটু রাফ করে দেখাতে পারি। দেখো,
আমরা যেমন শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যদি কোনো একটা বিন্দু এ হয় আরেকটা বিন্দু বি হয়, তাদের পজিশন ভেক্টরটাকে আমরা ও এ লিখতে পারি, আরেকটা পজিশন ভেক্টরকে ও বি লিখতে পারি। তখন এ থেকে বি বলতে বোঝায় আগে ও বি এর পজিশন, তারপরে এ বি সরি ও এ এর পজিশন। এটা আমরা ক্লাস 10-এ শিখে রেখেছিলাম। এটা এই ধরনের, দেখো আমি আরেকবার রিভিউ করছি। এ বি মানে হচ্ছে বি মাইনাস এ। এই বি ছিল বি বিন্দুর অবস্থান ভেক্টর, আর এ ছিল এ বিন্দুর অবস্থান ভেক্টর। এটাকে আমরা এখন এখানে ব্যবহার করব। এই কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে বলতে পারি, দেখো, ও বি মাইনাস ও এ। ও বি মানে কত? ও বি মানে হচ্ছে মাইনাস আই মাইনাস জে প্লাস 8k। আর ও এ মানে কত? আই প্লাস 2j প্লাস 3k। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব এটা এ বি ভেক্টরটা পেয়ে যাব, মানে এ বি নামক যে লাইনটা আছে সেই ভেক্টরটা আমরা এখান থেকে খুঁজে পাবো। দেখো, আমরা এখান থেকে লিখতে পারি এইবার মাইনাস আই মাইনাস জে প্লাস 8k মাইনাস আই, এখান থেকে লিখতে পারি -2j -3k। আমরা কি কিছু ভুল লিখেছি দেখি একবার। ও বিটা আগে লিখেছি i - j + 8k, আর ও বি মানে হচ্ছে i - j + 8k। আর ও এ মানে আমরা লিখতে পারছি i + 2j 3k, i + 2j 3k। ঠিক আছে। এখন আমরা এটা দুইটা মাইনাস, এটা মাইনাস, এখানে এ তো তিনটাই প্লাস ছিল, যেখানে তিনটাই মাইনাস হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে রয়ে গেল -2i, এটা হয়ে গেল -3j, এটা হয়ে গেল +5k। এখন আমরা এ বি ভেক্টরের মানটা খুঁজে বের করব। তাহলে এ বি ভেক্টর তার মান, এটা আমরা গতদিন এই থিওরি শিখেছিলাম, বা তোমরা আগে থেকেই থিওরিটা জানো। এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি -2 হোল স্কোয়ার -3 স্কোয়ার +5 স্কোয়ার। দেখো এখান থেকে আমরা বলতে পারি এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 25, তাহলে 34। তাহলে এখানে কত হচ্ছে? 9 আর 4 13, 13 আর 25 38, স্কোয়ার রুট অফ 38। আমরা এমনই রেখে দিলাম। আমরা এখান থেকে এইবার এ বি পেয়েছি, আমরা একইভাবে এসি খুঁজে বের করব। এসি মানে হচ্ছে ওসি মাইনাস ও এ। আমরা এখান থেকে এটা লিখতে পারি। ওসি মানে কত? ওসি মানে আমরা এখান থেকে দেখো লিখতে পারি -4 হয়ে গেল, আমরা এখান থেকে লিখতে পারি -4i -4i প্লাস 4j প্লাস 4j প্লাস 6k প্লাস 6k মাইনাস ও এ মানে কত? ও এ মানে হলো i প্লাস 2j প্লাস 3k। আমরা এখন এই দুইটা মাইনাস করে দেই এখান থেকে। দেখো -4i প্লাস 4j প্লাস 6k মাইনাস i মাইনাস 2j মাইনাস 3k মাইনাস i মাইনাস 2j মাইনাস 3k। আমরা দেখি ভুলও করতে পারি, ভুল করেছে কিনা দেখি। তাহলে এখানে আসছে -1 -4, দ্যাট ইজ -5i। 4 থেকে 2 বাদ দিয়ে দিলাম, তাহলে প্লাস 2j। 3 থেকে 6 বাদ, 6 থেকে 3 বাদ দিয়ে দিলাম, প্লাস 3k। এখন আমরা এসি ভেক্টরের মানটা খুঁজে বের করতে চাই। তাহলে এখান থেকে আমরা একটা স্কোয়ার রুট করে দেই। -5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ এখান থেকে লিখতে পারছি 25 প্লাস 4 প্লাস 9, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 38। তাহলে এ বি এসি সমান আমরা পেয়েছি। কিন্তু সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য আমাদের আরো একটি বাহু সমান থাকা লাগবে, আরো একটি সাইড সমান দেখানো লাগবে। আমরা এখান থেকে সেটা নিয়ে নিতে পারি বিসি। আমরা আগে বিসি বাহুটা খুঁজে বের করি। বিসি বাহু মানে হচ্ছে ওসি মাইনাস ওবি। ওসি কত লিখতে পারি? ওসি এর পজিশন হচ্ছে -4i প্লাস 4j প্লাস 6k মাইনাস ওবি বাহুটা কত লিখতে পারি? -i মাইনাস জে প্লাস 8k। এই দুটোকে যদি মাইনাস করে দেই, -4i প্লাস 4j প্লাস 6k মাইনাস মাইনাসে প্লাস i প্লাস j
মাইনাস 8k। তাহলে এখান থেকে i বাদ দিলে এখান থেকে যাচ্ছে 3i, 4 আর 1 প্লাস 5j, আর এখানে থেকে যাচ্ছে মাইনাস 2k। এখন আমরা বিসি বাহুটির মান নির্ণয় করি। বিসি বাহুটির মান নির্ণয় করার জন্য লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, that is 9 plus 25 plus 4, that is square root of 38। সুতরাং আমরা এখান থেকে বলতে পারছি এ বি এর দৈর্ঘ্য সমান বিসি এর দৈর্ঘ্য সমান এসি এর দৈর্ঘ্য। সুতরাং ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ। বাস এইভাবে একটা ত্রিভুজ সমবাহু কিনা বিষমবাহু কিনা ইত্যাদি আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি। সবাই নিশ্চয়ই এখান থেকে এটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে একটু দেখি, তোমরা অনেকেই, সবাইকে তো আসলে পড়তে পারছি না, যে কারণে সবার নামও আসলে অনেকখানে পড়তে পারছি না। অনেকে সালাম জানিয়েছো, আদিব ইসলাম, গোলাম মাহমুদ, তারপরে গোলাম মাহমুদ লিখেছো তুমি বরিশাল থেকে, বরিশালের ভাষাতেই লিখেছো। তারপরে দিশা লিখেছো ঢাকা কলেজ, খুব ভালো কলেজ। তোমরা অন্য কি যেন গল্প করে যাচ্ছ এখানে। আচ্ছা, এরপর লিখেছো মিজান লিখেছো এ বি সমান ও বি মাইনাস ও এ, বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা সেটা নিয়ে একটু কথা বলতে পারি। এ বি সমান ও বি মাইনাস ও এ, এই বিষয়টা বোঝানোর জন্য তোমরা নিশ্চয়ই এখন এটা তুলে ফেলেছো। আমি একটু ওই বিষয়টাতে আবার ঘুরে আসি। মনে করলাম একটা বিন্দুর পজিশন এ, এইটা হচ্ছে আমাদের অরিজিন, যেটা কিনা ও থেকে এ বোঝানো হচ্ছে। আর একটা বিন্দুর পজিশন বি, তাহলে এই ও বি হচ্ছে বি বিন্দুর পজিশন ভেক্টর, এ বি হচ্ছে এ বিন্দুর পজিশন ভেক্টর। এটাকে আমরা বলতে পারি ও এ, যেটা কিনা ছোট এ এর সমান। এটাকে লিখতে পারি ও বি, যেটা কিনা স্মল লেটার বি এর সমান। আমরা এখান থেকে এ বি খুঁজে নিই। দেখো ট্রায়াঙ্গেল ও এ বি, এই ট্রায়াঙ্গেলে ও থেকে এ প্লাস এ থেকে বি সমান ও থেকে বি, এটা ত্রিভুজ সূত্র। ঠিক আছে, আবার এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এ থেকে বি, এটা লিখতে পারি ও থেকে বি মাইনাস ও থেকে এ। ও থেকে বি মানে কি? ও থেকে বি মানে হচ্ছে ছোট বি, আর ও থেকে এ মানে এ, দ্যাট ইজ এ বি সমান বি মাইনাস এ। এই লাইনটা না লিখে আমরা আগের লাইনটা এখানে লিখেছি। এখানে বি এর পজিশনটা আগে, এ এর পজিশনটা পরে। এইভাবে আমরা এখান থেকে এ বি ভেক্টরটা খুঁজে নিয়েছি ও বি মাইনাস ও এ। নিশ্চয়ই এতক্ষণে তোমার কাছে বিষয়টা বুঝতে পেরেছো তুমি। তোমরা অনেকেই লিখেছো লক্ষণ পাল, তুমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছো সবসময় আপনার সব ক্লাস করি। ধন্যবাদ। ক্লাস করে যদি বুঝতে পারো তাহলে আমার সার্থকতা, আর যদি ক্লাসে কিছু না বুঝো তাহলে আমার ব্যর্থতা। চেষ্টা করে বুঝতে পারো কিনা। আর জয় পাল বলছো ক্লাস হলো মাত্র 2টা। ও তোমরা তো নিউ ফার্স্ট ইয়ার, কাজেই গত বছরের ক্লাস করনি। তখনও আমরা মানে গত সিজনের ক্লাসটা করনি, তখনও আমরা কিছুদিন ক্লাস করেছিলাম। আচ্ছা, এখন তাহলে এইভাবে দেখো দেখো যে যদি একটা ত্রিভুজ সমবাহু কিনা, সমদ্বিবাহু কিনা, বিষমবাহু কিনা, সমকোণী ত্রিভুজ কিনা, তা আমরা এইভাবে ভেক্টরগুলো দেয়া থাকলে তার থেকে সহজেই খুঁজে বের করতে পারি। আচ্ছা, এই ধরনের অঙ্কের পরে আমরা একটু চলে যাব অভিক্ষেপের অঙ্কে। আমার যতদূর মনে পড়ে গতদিন আমরা অভিক্ষেপ নিয়ে আলোচনা করেছিলাম। আমি চেষ্টা করব তোমাদের 4টি ক্লাসের মধ্যে ভেক্টরের বেসিকটা দাঁড় করিয়ে দেয়া। আর আশা রাখি তোমরা নিজেরাও অনেক বুদ্ধিমান আছো এবং অনেক লেখাপড়া করেছো, কাজে তোমরা বাদবাকি অঙ্কগুলো সব করে ফেলতে পারবে। আমাদের কাজ হচ্ছে শুধু বেসিক বিষয়গুলো দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তুমি বাদবাকিটা তুমি করতে পারো। শুধু এই স্যার না, বিজ্ঞানের সব ক্লাস করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে চলে যাই একটি নতুন ঘটনায়। দেখো এখানে একটি অঙ্ক আমরা শিখি। এ আই একটু আগে বড় করে নিই, পরে আবার আমরা ছোট করে নেব।
দেখো এখান থেকে একটি অঙ্ক লিখি আমরা। এ আই একটা কম্পোনেন্ট, 2j একটা কম্পোনেন্ট, প্লাস কে আরেকটি কম্পোনেন্ট। আরেকটি ভেক্টর দেওয়া আছে, 2ai একটি কম্পোনেন্ট, মাইনাস এ জে একটি কম্পোনেন্ট, মাইনাস 4k একটি কম্পোনেন্ট। বলা হয়েছে এর কোন মানের জন্য, এর কোন ভ্যালু এর জন্য এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পারপেন্ডিকুলার বা পরস্পর লম্ব হবে। আমরা মনে করলাম এই ভেক্টরটার নাম আমরা দেই, ধরলাম পি, তাহলে লিখতে পারি ai মাইনাস 2j প্লাস কে। এই ভেক্টরটার নাম দেই, ধরলাম কিউ, তাহলে 2ai মাইনাস aj মাইনাস 4k। 2ai aj মাইনাস 4k একটা, আরেকটা হচ্ছে ai মাইনাস 2j প্লাস কে। এখন দেখো আমরা বিষয়টাকে একটু বুঝে নেই। ধরলাম এই ভেক্টরটা পি, এই ভেক্টরটা কিউ আমরা ধরে নেই, এবং তাদের মাঝখানের কোণ 90°। তাহলে পি ডট কিউ সমান পি ডট কিউ কজ 90°। সেইখান থেকে আমরা দেখো বলতে পারি এখন পি ভেক্টরটার ভ্যালু এমনই রয়ে গেল, কিউ ভেক্টরটার ভ্যালু এমনই রয়ে গেল, cos 90-র মান কত? 0। তাহলে সব মিলিয়ে 0। আমরা সেখান থেকে বলতে পারি যদি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হয় তবে ভেক্টর দুইটির স্কেলার গুণফল বা ডট গুণফল 0 হবে। যদি দুইটি ভেক্টর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল বা স্কেলার গুণফলটা 0 হবে। তাহলে আমরা বলতে পারছি যে পি ও কিউ লম্ব হলে পি ডট কিউ সমান সমান 0 হবে। এটা আমাদের জানা আছে, থিওরিটা আমরা বুঝে নিয়েছি, আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি পি ডট কিউ সমান সমান এ আই মাইনাস 2j প্লাস কে ডট 2ai মাইনাস aj মাইনাস 4k। ডট গুণের নিয়ম আমাদের নিশ্চয়ই জানা আছে, তাহলে এখান থেকে লিখতে পারি 2a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2a মাইনাস 4। আমরা সেখান থেকে লিখতে পারি 2 কমন নিয়ে ফেলি, a স্কোয়ার প্লাস a মাইনাস 2। যদি পি ও কিউ লম্ব হলে আমাদের জানা আছে পি ডট কিউ সমান সমান 0। তার মানে হলো, এই কথার অর্থ হলো 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2 সমান 0। তার মানে a স্কোয়ার প্লাস a মাইনাস 2 সমান 0। আমরা সেইখান থেকে লিখতে পারি দেখো a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2 সমান 0। আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ফেললাম এখান থেকে। a কমন নিলাম, তাহলে a প্লাস 2, আবার এখান থেকে আমরা মাইনাস 1 কমন নিলাম, তাহলে লিখতে পারি a প্লাস 2 সমান 0। তাহলে লিখতে পারি দেখো a প্লাস 2 a মাইনাস 1 সমান 0। বাস, দেয়ারফর a প্লাস 2 সমান 0, অর্থাৎ a সমান মাইনাস 2, অথবা a মাইনাস 1 সমান 0, a মাইনাস 1 সমান 0, অর্থাৎ a সমান সমান 1। তার মানে এর মান যদি আমরা এবার এটাকে সামারি করি, তার মানে এর মান 1, আজ প্রথমে মাইনাস 2 লিখি, মাইনাস 2 অথবা 1 হলে পি ও কিউ লম্ব হবে। আমরা এইভাবে এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবো। অনেকে আমার আগে আগে করছো, ধন্যবাদ। আমি যদি না তোমাদের কমেন্ট পড়তে চাই তাহলে না অঙ্ক করা যায় না, বুঝতে পেরেছো? তোমরা দুঃখ পেও না, সবার কমেন্ট পড়তে পারছি না, ওই সামনে যে দু একটা দূর থেকে ভেসে উঠছে ওগুলোই আমি কথা বলে দিচ্ছি। এই জন্য মাঝে মাঝে কিন্তু সবার নামও বলছি না। আচ্ছা, অনেকেই অঙ্কটা আমার আগে ভাগে করে ফেলেছো, তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক স্বাগতম। এখন আমরা আমাদের কাছে আর 10 মিনিট সময় আছে, আশা রাখা যায় আরেকটি অঙ্ক আমরা করতে পারবো। একটি অঙ্কের ভেতরে আমি দুইটি অঙ্ক করার চেষ্টা করব। ধরলাম একটা ভেক্টর P
পি, এই ভেক্টরটা হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 6k। আরেকটি ভেক্টর হলো কিউ, এটি হলো 2i মাইনাস 6j প্লাস k। আমরা এখানে দুইটি উত্তর খুঁজব। 1 নাম্বার অঙ্ক হচ্ছে পি এর দিকে কিউ এর লম্ব অভিক্ষেপ। 2 নম্বর হচ্ছে পি এর দিকে কিউ এর উপাংশ। এই দুইটা জিনিস আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই অঙ্কে। তাহলে উপাংশ আর অভিক্ষেপ তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। গতদিন আমরা শিখেছিলাম, দেখো আমরা তারপরেও ছোট্ট করে একটু রিভিউ করে আসি। একটা ভেক্টর পি, একটা ভেক্টর কিউ, এবং এদের মাঝখানের কোণটা হলো থিটা। এখান থেকে আমি লম্ব টেনে দিলাম, লম্বটার নাম লাল কালি দিয়ে দেই ও এ বি। দেখো আমরা এখান থেকে বলতে পারি ও এন হলো কিউ এর লম্ব অভিক্ষেপ। কার উপরে? পি এর উপর। ঠিক আছে, সেটা আমরা গতদিন তৈরি করেছিলাম। কিভাবে করা যায়? সেটা হচ্ছে পি ডট কিউ আর যার উপর পড়েছে লম্ব অভিক্ষেপটা সেই সংখ্যা দিয়ে ভাগ। বুঝতে পেরেছো? এখন উপাংশ কি জিনিস ছিল দেখো, বা অংশ কি জিনিস? ও এন হলো কিউ এর উপাংশ। কার উপর? পি বরাবর। এখানে আমাদের যেটা পাওয়া যায় সেটা হলো পি ডট কিউ, আগের মতোই রাশিমালাটা, কেবলমাত্র তার ডিরেকশন থাকবে সাথে। ডিরেকশনটা কেমন? ভেক্টর পি, তার নিচে পি এর একক ভেক্টর। তাহলে এইটা হচ্ছে উপাংশ, এইটা হলো অভিক্ষেপ, যেটা আমরা গতদিন এই থিওরিগুলো কিন্তু আলাপ করেছিলাম তোমাদের সাথে। যাই করি, আমাদের এর জন্য প্রয়োজন হলো আমরা এখান থেকে প্রথমে ডট গুণনটা শিখে নেব। তাহলে প্রথম কাজ, আমরা পি ডট কিউ খুঁজে বের করব। পি ডট কিউ মানে হলো 2i মাইনাস 3j প্লাস 6k ডট 2i 6j k। দেখো আমরা এখান থেকে লিখতে পারি 2 দুগুণে 4 মাইনাস মাইনাস এ প্লাস 18, এখান থেকে আমরা লিখতে পারি দেখো প্লাস 6। তাহলে 4 মাইনাস মাইনাস প্লাস 18 6, তাহলে এখান থেকে চলে আসছে 28। ঠিক আছে, এখন দেখো কোন দিকে লম্ব অভিক্ষেপ বের করতে বলেছি আমি? কিউ এর লম্ব অভিক্ষেপ। কার উপরে? পি এর দিকে। খেয়াল করে দেখো, যার দিকে সে সেই ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়। যার দিকে, এই যে পি এর উপাংশ কার দিকে? কিউ এন হলো পি এর লম্ব অভিক্ষেপ পি এর উপর। যার উপরে লম্ব অভিক্ষেপ সেই সংখ্যা, সেটার ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে দেখো এখানে কোন ভ্যালু দিয়ে আমরা ডিভাইড করব? পি এর দিকে, তার মানে পি এর ভ্যালু আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, কিউ এর লম্ব অভিক্ষেপ পি এর দিকে। আমরা এখান থেকে তাহলে এখন পি এর ভ্যালুটা খুঁজে বের করব। পি এর ভ্যালু হলো কত? এখানে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এটা হলো 4 প্লাস 9 প্লাস 36, তাহলে এটা হলো 49, এটা হয়ে গেল 7। সুতরাং আমরা বলতে পারি যে 1 নাম্বার অঙ্কের পি এর দিকে কিউ এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ কত? পি এর দিকে, আমি বারবার বলেছি কিন্তু যার দিকে তার ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়। এটা মনে রাখার জন্য সহজ পন্থা। আদারওয়াইজ তোমরা এটা ছোট্ট করে ছবি এঁকে এই বিষয়টা সহজেই মনে রাখতে পারো। তাহলে দেখো
আমরা পি এর ভ্যালু দিয়ে ভাগ করব কাকে, পি ডট কিউ কে। তার মানে এখানে লিখতে পারি 28/7, দ্যাট ইজ 4। তার মানে দেখো আমরা এখানে বলতে পারছি পি এর দিকে কিউ এর লম্ব অভিক্ষেপ আমরা পেয়ে গেলাম 4। লম্ব অভিক্ষেপ একটি স্কেলার কোয়ান্টিটি, মানে হচ্ছে এটি কোনো ভেক্টর রাশি নয়, এটি একটি স্কেলার রাশি, তাই আমরা শুধু সংখ্যাটা লিখে দিলেই হলো। এখন দ্বিতীয় প্রসঙ্গে চলে আসি। পি এর দিকে কিউ এর উপাংশ আমরা বের করতে চাই। উপাংশ মানে কি? আমরা বলেছি যে অভিক্ষেপ আর উপাংশ আসলে একই রকম ঘটনা। অভিক্ষেপের যদি আমরা ডিরেকশন বসিয়ে দেই তবে উপাংশ পেয়ে যাই। তাহলে আমরা প্রথমে অভিক্ষেপটা খুঁজে বের করি। পি ডট কিউ নিচে পি। এখন এর ডিরেকশনটা কত? দেখো পি নিয়েছি আমরা এইদিকে আর কিউ এইদিকে। তাহলে এটা আমাদের এন হলে ও এন যেটা, ও এন সেটাই হচ্ছে আমাদের উপাংশ। ও এন এর দিক কোনটা? ও এন এর দিক হচ্ছে পি এর দিক। পি এর দিক আমরা কিভাবে পেতে পারি? পি ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা পি এর দিক রাশিটা পেয়ে যাই। এই জন্য এখানে আমরা পি এর মান, পি কে তার ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দিলাম। বাস, আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এখন আমরা মানগুলো বসিয়ে দেই। দেখো এখান থেকে লিখতে পারি 28/7। পি ভেক্টরটা কত? পি ভেক্টর হলো 2i মাইনাস 3j প্লাস 6k। আর পি এর মান কত? পি এর মান আমরা পেয়েছি আরো একটা 7। বাস, আমরা এবার এখান থেকে গুছিয়ে লিখতে পারি। তাহলে 4 7 28, তাহলে 4/7 2i মাইনাস 3j প্লাস 6k। এটি হলো পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের রূপাংশ। আমি ভেক্টর চিহ্ন দিতে ভুলে গিয়েছিলাম। দেখো এটা হলো পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের অভিক্ষেপ, পরেরটি হলো পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের উপাংশ। আমরা এই দুইটি জিনিস শিখে ফেলতে পারলাম। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আবার বলছি, অভিক্ষেপ মানে হচ্ছে ধরলাম একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, নিচে আমরা বি দিয়ে ভাগ করলাম। তখন আমরা বুঝবো এই অভিক্ষেপটা কার। এই অভিক্ষেপটা হচ্ছে এ এর কার উপরে? বি এর উপর বা বি বরাবর। বুঝতে পারছো? যে নিচে থাকবে তার উপরে পড়ে অভিক্ষেপটা। উপাংশটা কি হবে? উপাংশটা হবে এ ডট বি, আর নিচে শুধু বি। কোন দিকে এটা? তাহলে বি কে বি এর ভ্যালু দিয়ে ভাগ দিলে আমরা ওই দিকের উপাংশটাও পেয়ে যাব। এই হচ্ছে অভিক্ষেপ আর উপাংশ। আচ্ছা, প্রথম যেটা আমি দেখছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার চোখের সামনে পড়ছে। লম্ব অভিক্ষেপ এবং আহ, উপাংশের মধ্যে পার্থক্য কি? লম্ব অভিক্ষেপ হচ্ছে একটা মান, এটি ভেক্টর রাশি নয়, এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দূরত্ব। কিন্তু উপাংশ একটি ভেক্টর রাশি। এই যে দেখো, এটি হচ্ছে লম্ব অভিক্ষেপ, এটি লম্ব অভিক্ষেপ শুধু মান, কিন্তু এটি হচ্ছে উপাংশ, একটা ভেক্টর রাশি। লম্ব অভিক্ষেপের সাথে যদি আমরা সেই ভেক্টর, সেই লম্ব অভিক্ষেপের দিকটা জুড়ে দিতে পারি, ওই লম্ব অভিক্ষেপের দিকটা জুড়ে দিতে পারি, তখন আমরা উপাংশ পেয়ে যাই। উপাংশ একটি ভেক্টর, যে ভেক্টরের মান লম্ব অভিক্ষেপের সমান। তার মানে লম্ব অভিক্ষেপের মান এবং ভেক্টরের মান দুটা, উপাংশের মান দুটা সমান হবে। লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে একটা স্কেলার রাশি, তার সাথে যদি আমরা উপাংশের মানটা খুঁজে বের করি সে দুইটা একই হবে। তার মানে আবার বলছি যে এইখানে এই যে ধরো একটা ভেক্টর এম, একটা ভেক্টর এন, আমরা এখান থেকে লিখলাম এটা এ, এটা লিখলাম ও, তাহলে ও এ এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, আর ও এ এটা হচ্ছে উপাংশ। পার্থক্য কি? এইটার দিক নাই, এইটার দিক আছে, আর কোনো পার্থক্য এইখানে নেই। তো আমাদের ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত। তোমাদের অনেক অনেক প্রশ্ন এসেছে। প্রশ্ন হয়তো বা কমই এসেছে, তোমরা অনেকেই সালাম দিয়েছো, নিজেরা নিজেরা একটু গল্প স্বল্প করেছো। তোমরা একটু সিরিয়াস হয়ে যাও, কলেজে উঠেছো, তোমাদের অল্প সময় হাতে আছে, আর আমরা তো একটা স্পেশাল সিচুয়েশনে এভাবে ক্লাস নিচ্ছি। তোমরা নিশ্চয়ই যখন ক্লাসে যাবে তখন তোমরা আরো ভালো করে লেখাপড়া শিখতে পারবে। এটা তো দূর শিক্ষণের একটা পদ্ধতি। তো আমরা চেষ্টা করছি যে আমাদের মন থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি মাঝে মাঝে। আবার যখন স্ক্রিনে লিখছি তখন আবার স্ক্রিন দেখতে পাচ্ছি না যে তোমরা কি লিখছো না লিখছো, তোমাদের প্রশ্নগুলো জানতেও পারছি না।
তোমরা চেষ্টা করবা এটাকে সিরিয়াস ভাবে ধরে রাখার। লেখাপড়া না ফান নয়, লেখাপড়া সবসময় সিরিয়াস। ফান লেখাপড়ার মধ্যে একটি আনন্দ পেতে হবে, কিন্তু সেটি মানে লেখাপড়া করতে এসে মজা করে সময় নষ্ট করা যাবে না, বা আরেকজনকে ডিস্টার্বও করা যাবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। বাই বাই। আসসালামু আলাইকুম।